তমালকে খুঁজতে মর্গে গিয়ে ডেড বডি দেখে চমকে গেল রোহিত, ফুলকি সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কাবেরী হৈমন্তীকে বলতে থাকে, দিদি, ঈশিতাকে আর রুদ্রকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আমার ছেলেটা, না হলে আমার ছেলেকে আমি বাঁচাতে পারবো না, কিছুতেই বাঁচাতে পারবো না। ওদের এখান থেকে চলে যেতে বলো। আমার ছেলেটা কি করেছে কি না করেছে সেটা তো আমি জানি। আমি জানি আমার বোকা ছেলেটাকে ও অনেক ঠকিয়েছে। তাই আমি চাই না আমার ছেলেটা ওদের জন্য কষ্ট পাক। আমি চাই না। তখনই হৈমন্তী কিছুই বলতে পারে না। তারপরে রিকি রুদ্রকে বলতে থাকে, দাদা, চল এখান থেকে, চল। এই বলেই রুদ্র আর রিকি সেখান থেকে চলে যায়। তারপরেই কাবেরী চলে যায় ঈশিতার কাছে আর গিয়ে বলতে থাকে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো এখানে? চলে যাও, এখান থেকে চলে যাও। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তোমার জন্য আমার ছেলেটা কি না করেছে, কি না করেছে বলো? তাও তুমি আমার ছেলেটাকে দিনের পর দিন অপমান করেছো। আর আজকে যেটা করেছো সেটা তো সবকিছুর ঊর্ধ্বে। এই সবকিছু জেনেও তোমাকে এ বাড়িতে আমি রাখতে পারবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। এই বলে চিৎকার করলেই ঈশিতা ফুলকির কাছে যায় আর গিয়ে বলতে থাকে, ফুলকি দাস, তুমি আমার আর তমালের সম্পর্কটা বিষিয়ে দিয়েছো। আমার আর তমালের জীবনটা তুমি একদম শেষ করে দিয়েছো, আমাদের সম্পর্কটা নিজের হাতে শেষ করে দিয়েছো। তখনই এই কথাতেই ফুলকি অবাক হয়ে যায়। তখন তমাল বলতে থাকে, মা, ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে না করো, না করো ওকে মিথ্যে কথা বলতে। ওর মিথ্যেগুলো না শুনতে আর ইচ্ছে করছে না। তোমার জন্য আমি কি না করেছি, তোমার জন্য আমি টাকা চুরি করতে পর্যন্ত গিয়েছিলাম। ভাগ্যিস ফুলকি দাস আমাকে বাঁচিয়েছিল। তখন তো এই সবকিছু ফুলকিও জানতো না। ফুলকি কি না করেছে আমাদের জন্য। আমি আর তুমি যেন একটু ভালো থাকি, আমাদের সম্পর্কটা যেন একটু ঠিক হয়, সেজন্য ফুলকি কত চেষ্টা করেছে। আর তুমি কি করেছো? কি করেছো তুমি? দিনের পর দিন আমাকে অবহেলা করেছো। কি না করেছো তুমি, কি না করেছো? চলে যাও, এখান থেকে চলে যাও। তোমার চেহারাটা আমি দেখতে চাই না। চলে যাও এখান থেকে। তখনই ঈশিতা ফুলকিকে গিয়ে বলতে থাকে, ফুলকি দাস, এই কথাটা তো আমি ভুলে যাবো না। এই সব কিছুর শোধ আমি নেব, সব কিছুর শোধ আমি নেব। এই বলে ঈশিতা চলে যায়। তখনই পারমিতা এসে ফুলকিকে ধরে। ওইদিকে তমাল খুব কষ্ট পেতে থাকে। তখন হৈমন্তীও কষ্ট পেয়ে নিজের রুমে চলে যায়। তারপরে দেখা যাবে রুদ্র নিজের অফিস রুমে চলে যায়। গিয়ে লাবুর চরের কথা, রোহিতের কথাগুলো ভাবতে থাকে আর রাগ করতে থাকে। তখন রিকি বলতে থাকে, দাদা, তুই একদম ভাববি না, সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে সবকিছু। রুদ্র বলতে থাকে, সবকিছু ঠিক হয়েছে? ওই লাবণ্য সান্যালের এত বড় সাহস! ও আমার চোখে চোখ রেখে কথা বললো, আমাকে চড় মারলো, এত বড় সাহস বেড়েছে ওর। ওকে তো আমি ছাড়বো না, শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। তখন রিকি বলতে থাকে, দাদা, দেখ, ওই রায়চৌধুরী বাড়িকে শেষ করতে তো আমরা চাই, চাই তো আমরা। তখন রুদ্র বলতে থাকে, আমার তো ইচ্ছে করছে আগুন দিয়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেই, কিন্তু পারছি কোথায় বল? পারছি না তো, কিচ্ছু করতে পারছি না। ঠিক তখনই সেখানে ঈশিতা চলে আসে। এসে বলতে থাকে, রুদ্রদা, আমিও চলে এসেছি, নিজের অপমানগুলো আর সহ্য করতে পারছিলাম না, তাই আমিও চলে এসেছি। তখন রুদ্র বলতে থাকে, তুমি চলে আসলে কেন? তাহলে ওরা কি প্ল্যান করছে কি না করছে সেটা আমরা কি করে জানবো? তুমি কেন চলে আসলে? তখনই সীতা অবাক হয়ে যায়। তারপরে রুদ্র বলতে থাকে, তোমার সেখানে থাকা উচিত ছিল। তখনই সীতা বলতে থাকে, না রুদ্রদা, তুমি জানো না, সেখানে থাকার মতো কোনো সিচুয়েশন আমার ছিল না, ছিল না। তখন রুদ্র বলতে থাকে, তুমি তমালের স্ত্রী, এভাবেই চলে আসতে পারো না, তমাল একটা গাধা, বোকা। তখনই সীতা বলে, না, ও এখন আর এরকম নেই, ফুলকি আসার পর থেকে সবকিছু পাল্টে গেছে, সবকিছু। আর আমি আমি চলে এসেছি। তোমার তো আরো খুশি হওয়া দরকার যে তোমার ওখানে অপমান হয়েছে। তুমি চলে এসো সীতা, আর আমাদের সম্পর্কটা তো সবার সামনে চলে এসেছে। তাহলে তুমি আমাকে এরকম করছো? তুমি কি আমাকে ভালোবাসো না? তখন রুদ্র বলতে থাকে, না না ঈশিতা, আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোমাকে তো এই কথাটা আমার বলা উচিত ছিল, কিন্তু কি বলবো বলো তো? আমার এত অপমান হয়েছে যে আমি নিজেকে সামলে রাখতে পারিনি, তাই তোমাকে এই কথাগুলো বলে ফেলেছি। তখন রিকি বলতে থাকে, আচ্ছা ঈশিতা দিদি, তুমি বরং আমাদের বাড়িতে চলো, এখন বাড়িতে চলো, তারপরে তুমি আমার সাথে থেকো, তারপরে ভাবা যাবে কি করা যাবে। তখন রুদ্র বলতে থাকে, না রে রিকি, তুই বরং একটা গাড়ি নিয়ে বাড়ি চলে যা। আমি আর ঈশিতা আজকে যা করার আজকে রাতের মধ্যেই করব, যা করার আজকের মধ্যেই করব। প্রতিশোধ আমাকে নিতে হবে। ওই রায়চৌধুরী বাড়িকে একদম শেষ করে দেবো আমি, শেষ করে দেবো। যা শুনে রিকি পুরো ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে তমাল এই ঈশিতার আর রুদ্রের কথাটা ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। তারপরে নিজেদের সাথে হওয়া সব কথাগুলো ভাবতে থাকে। তারপরে দেখা যাবে তমাল ঈশিতা ছবিগুলো বের করে, ছবিগুলো বের করে ময়লার বক্সে আগুন লাগিয়ে সেগুলো পুড়িয়ে দেয়। তারপরে রেগে রুম থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে ফুলকি পোড়া পোড়া গন্ধ পেয়ে তমালের রুমে আসে। এসে বলতে থাকে, তমাল দাদা, তমাল দাদা, তুমি কোথায়? কিন্তু তমালকে কোথাও খুঁজে পায় না। তখনই সেই পোড়া ছবিগুলো দেখতে পায়। তখন লাবু, ধানু, রোহিত সবাই চলে আসে। আর এসে বলতে থাকে, কি হয়েছে এখানে? তখন তো ফুলকি বলতে থাকে, দেখুন না স্যার, এখানে চিংড়ি দিদির সব ছবি তমাল দাদা রেগে পুড়িয়ে দিয়েছে, কিন্তু তমাল দাদা তো কোথাও নেই। তখন রোহিত বলতে থাকে, তমাল নিশ্চয়ই ছাদে রয়েছে, আমি যাই।
এই বলে ছাদে গিয়ে দেখতে যায়। তখনই কাবেরী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, এই লাবু, কি হয়েছে? তোমরা সবাই তমালের ঘরে? তখন লাবু বলতে থাকে, কাকিমণি তুমি একটু চিন্তা করো না, আমরা সব বুঝিয়ে বলছি। তখন ফুলকি বলতে থাকে, আসলে এখানে ঈশিতা দিদির সব ছবিগুলো তমাল দাদা পুড়িয়ে কোথায় যেন চলে গেছে, কোথাও দেখছি না। তখন থানু বলতে থাকে, দা ভাই গেছে ছাদে দেখতে। তখন রোহিত আসে আর এসে বলতে থাকে, না তমাল তো ছাদেও নেই। তখনই কাবেরী চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, কোগো তুমি শুনছো? কোথায় তুমি? তখনই শানু আসে। শানু আসলে কাবেরী বলতে থাকে, তমালকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন শানু বলে, কি হয়েছে আমাকে সবটা বলো তো। তখন কাবেরী সবটা বলতে থাকে। ওইদিকে রোহিত বলতে থাকে, দাঁড়াও, আমি অংশুদাকে এখনই ফোন করছি। ওইদিকে দেখা যাবে পারমিতা আর অংশু রুমে। তখনই অংশুকে ফোন করে রোহিত। রোহিত ফোন করে সবটা বললেই তখন অংশু বলতে থাকে, দাঁড়াও আমি দেখছি। তখনই অংশু নিজের ফোর্সকে কাজে লাগায় আর সবার কাছে তমালের বিবরণ দিয়ে দেয় আর ফোন নাম্বারটাও দিয়ে দেয় লোকেশনটা ট্র্যাক করতে। ওইদিকে দেখা যাবে ফুলকি বলতে থাকে, না না, আমি এখানে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারবো না। আমার তমাল দাদা কোথায়? আমার তমাল দাদার অনেক কষ্ট হচ্ছে। আমাকে এখনই মাকালের থানায় যেতে হবে। আমি সেখানে পড়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার তমাল দাদার খোঁজ পাচ্ছি। এই বলে ফুলকি দৌড়ে ছুটে মন্দিরে যেতে থাকে। তখন রোহিতকে অংশু বলতে থাকে, না রোহিত, তুমি ফুলকিকে একা ছেড়ো না, তুমি বরং ফুলকির সাথে যাও। কিন্তু ফুলকি রোহিতকে ছাড়া একা একাই মাকালের থানে চলে যায়। তখন রোহিত গিয়ে বলতে থাকে, ফুলকি তুমি একা একাই চলে এলে? কি করছো তুমি? আমি তো বললাম যে তোমাকে আমি নিয়ে আসছি। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি আমার জন্য কষ্ট করে কেন আসতে গেলেন? আমি তো বললাম আমার দাদাকে যতক্ষণ না পর্যন্ত আমি পাবো ততক্ষণ আমি এখানেই থাকবো আমি। আমার জন্য তমাল দাদা কষ্ট পাচ্ছে। আমার ওরকম ভাবে ভিডিওটা সবার সামনে দেখানো উচিত হয়নি। তখন রোহিত বলে, না না ফুলকি, তোমার কোনো দোষ নেই তো এতে। যারা দোষ করেছে, যারা তমালকে কষ্ট দিয়েছে, তাদের শাস্তি হওয়া দরকার, তাদের। তখন ফুলকি কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি কি করব? আমার যে তমাল দাদার জন্য অনেক চিন্তা হচ্ছে। ওইদিকে দেখা যাবে পারমিতা অংশুকে বলতে থাকে, না না, আমিও যাবো অংশু তোমার সাথে। তখন অংশু বলে, তুমি কোথায় যাবে পারমিতা? তখন পারমিতা বলতে থাকে, না, অনেক বড় ঝড় উঠবে আমার মনে হচ্ছে, কারণ লাবুর তো সহ্য হয়ে গেছে সবকিছু, রুদ্রর সব অপরাধ সহ্য করতে করতে, কিন্তু তমালটা তো এখনো কিছুই দেখেনি। ঈশিতার এই ধাক্কাটা সহ্য করতে পারেনি তমাল। কিছু একটা হবে মনে হচ্ছে, আমার ভালো লাগছে না। তখন এই বলে অংশুর সাথে বেরিয়ে পড়ে পারমিতা। ওইদিকে দেখা যাবে রোহিত বলতে থাকে, আচ্ছা ধানু কোথায় যাব আমরা? তখন ধানু বলতে থাকে, অংশুদা তো বললো বাস স্ট্যান্ডের দিকে যেতে। তখন লাবু বলতে থাকে, কেন যেতে বললো কে জানে। তারপর রোহিত বলতে থাকে, আসলে অংশুদা তো পুলিশ, উনি মনে হয় নিজের মতো করেই সবটা দেখতে চাইছে। তাহলে চল, যেখানে যেতে বলছে সেখানে যাই। এই বলেই ওরা যেতে থাকে। তখন পারমিতা ধানুকে ফোন করে বলতে থাকে, ধানু লাউড স্পিকারে দে। তখন ধানু লাউড স্পিকারে দিলে পারমিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমরা মনে হয় ভাইকে হারিয়ে ফেললাম। যা শুনে রোহিত, লাবু সহ সবাই চমকে যায়। তখনই পারমিতা কাঁদতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ ভাই মনে হয় আর নেই। তখন অংশু বলতে থাকে, না না পারমিতা, তুমি না অল্পতে ভেঙে পড়ো। তারপরে অংশু ফোনটা নিয়ে বলতে থাকে, আসলে রোহিত, ওই একটা জায়গায় না অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে একজন সাথে সাথেই মারা গেছে। তাই ওই তমালে যে বিবরণটা তোমরা পাঠিয়েছিলে, সে নাকি একই রকম দেখতে আর হাইটটা ওরকম, তাই আর কি। কিন্তু আমরা ডেড বডি না দেখা পর্যন্ত কিছুতে কোনো ডিসিশন নেব না, ঠিক আছে? তখন এই বলে অংশুমান সবাইকে সান্ত্বনা দিতে থাকে। ওইদিকে রোহিত, লাবু আর ধানু চমকে যায় আর কান্নায় ভেঙে পড়ে লাবু আর বলতে থাকে, কি হয়ে গেল এটা? কি হয়ে গেল? কি করে সামলাবো সবটা? এই বলেই সেই ডেড বডিটা দেখতে যায় ওরা। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।